আমার শাশুড়ি তিনি আমার নবজাতক সন্তানকেও কোলে নিতে অস্বীকার করলেন। সেদিন আমি বুঝলাম ঘৃণাটা কত গভীর। আমাকে তিনি কখনো পছন্দ করতেন না। আমার স্বামী আর আমি প্রেম করে পালিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পরে সবাই মেনে নিলেও আমার শাশুড়ি আমার সাথে কথা বলতো না। আমার বাবা ছোট একটা কাপড়ের দোকান চালিয়ে কোনো রকমে আমাদের সংসার চালাতেন। ছোটবেলা থেকেই আমি দেখেছি হিসেব করে চলা কাকে বলে। ঈদের সময় নতুন জামা কিনলে পরের 3 মাস আর কোনো শখ পূরণ হতো না। কিন্তু বাবা কখনো আমাদের বুঝতে দিতেন না আমরা কত কষ্টে আছি। আর রাহাতের পরিবার ছিল ঠিক উল্টো। তাদের 3 তলা বাড়ি, গাড়ি, এলাকায় সম্মান, সব কিছু ছিল। তাই যখন রাহাত আমাকে বিয়ে করার কথা বাসায় জানায়, তখনই সমস্যা শুরু হয়ে যায়। তার মা সোজা বলে দিয়েছিলেন, গরিব ঘরের মেয়েরা শুধু টাকার জন্য প্রেম করে। কথাটা শুনে আমি সেদিন সারা রাত কেঁদেছিলাম। কারণ আমি রাহাতকে ভালোবেসেছিলাম মানুষ হিসেবে, তার টাকার জন্য না। কিন্তু কেউ সেটা বিশ্বাস করেনি। রাহাত আমার হাত ছাড়েনি। অনেক ঝামেলার পরে এক রাতে আমরা পালিয়ে বিয়ে করি। ছোট একটা ভাড়া বাসায় নতুন সংসার শুরু হয়েছিল আমাদের। বাসায় একটা মাত্র রুম ছিল। রান্নাঘর এত ছোট ছিল যে একসাথে দুজন দাঁড়ানো যেত না। তবুও সেই সময়টাকে আমি জীবনের সবচেয়ে সুন্দর সময় মনে করি। কারণ তখন রাহাত শুধু আমার ছিল। সকালে বের হয়ে যাওয়ার আগে সে আমার জন্য চা বানিয়ে দিত। রাতে ফেরার সময় রাস্তার পাশ থেকে ফুল নিয়ে আসতো। মাসের শেষে টাকা কম পড়ে গেলেও আমরা হাসতে হাসতেই দিন কাটিয়ে দিতাম। কিন্তু সুখ বেশি দিন শান্তিতে থাকতে দেয় না। বিয়ের প্রায় 1 বছর পরে রাহাতের বাবা অসুস্থ হয়ে পড়েন। তখন পরিবারের চাপে আমাদের আবার সেই বাড়িতে ফিরতে হয়। রাহাত বলেছিল, কিছুদিন মানিয়ে নাও প্লিজ। বাবা সুস্থ হলে আমরা আবার আলাদা হয়ে যাব। আমি রাজি হয়েছিলাম। কারণ আমি চাইনি ছেলের কারণে একজন অসুস্থ বাবা কষ্ট পাক। প্রথম দিন থেকেই বুঝেছিলাম এই বাড়িতে আমাকে কেউ সত্যি মেনে নেননি। বিশেষ করে আমার শাশুড়ি সালেহা বেগম। তিনি কখনো আমাকে সরাসরি অপমান করতেন না, কিন্তু এমনভাবে কথা বলতেন যেন আমি এই বাড়ির কাজের মেয়ে। আমি রান্না করলে তিনি চুপচাপ আরেকটা তরকারি রান্না করতেন। আত্মীয়রা বলতেন আমাদের ছেলের ভাগ্যটাই খারাপ ছিল। একদিন তো আমার বাবাকে নিয়েও কথা শুনিয়েছিলেন। আমি ডাইনিং টেবিলে খাবার দিচ্ছিলাম। হঠাৎ তিনি তার বান্ধবীকে বললেন, কাপড়ের দোকানদারদের মেয়েদের স্বপ্ন একটু বেশিই বড় হয়। কথাটা শুনে হাত কাঁপছিল আমার, কিন্তু আমি কিচ্ছু বলিনি। কারণ আমি জানতাম আমি কিছু বললে রাহাত মাঝখানে পড়ে যাবে। এর মাঝেই আমি জানতে পারলাম আমি মা হতে চলেছি। আমি ভেবেছিলাম এবার হয়তো সব বদলে যাবে। একটা সন্তান হয়তো সব অভিমান গলিয়ে দেবে। প্রথম দিকে সত্যিই শাশুড়ির আচরণ একটু বদলেছিল। সময় মতো খেয়েছি কিনা জিজ্ঞেস করতেন, ডাক্তার দেখাতে যেতে বলতেন। আমি বোকা মেয়ের মতো ভাবতে শুরু করেছিলাম উনি হয়তো আমাকে মেনে নিয়েছেন। কিন্তু সপ্তম মাসে একদিন রাতে পানি খেয়ে উঠে আমি এমন একটা কথা শুনে ফেলি যেটা আমার বুকের কষ্ট বাড়িয়ে দিয়েছিল। শাশুড়ি ফোনে কারো সাথে কথা বলছিলেন। বাচ্চাটা জন্ম নিলে রাহাত পুরোপুরি ওই মেয়ের হয়ে যাবে, এখনই কিছু করতে হবে। আমি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে শুনছিলাম। আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। কিন্তু তখনও বুঝিনি সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। নবম মাসে আমার শরীর খুব খারাপ হয়ে যায়। এক রাতে হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হলে আমাকে হাসপাতালে নেওয়া হয়। অনেক কষ্টের পরে আমার ছেলেটা জন্ম নেয়। রাহাত কান্না করছিল আনন্দে। নার্স আমার ছেলেকে প্রথমে রাহাতের কোলে দেয়। তারপর শাশুড়ির দিকে এগিয়ে বলছিলেন, আম্মা নেন আপনার নাতনিকে। কিন্তু তিনি এক পা পিছিয়ে গিয়ে বললেন, আমার কোলে দেওয়ার দরকার নেই। পুরো রুমটা হঠাৎ চুপ হয়ে গিয়েছিল। আমার বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলছিল। আমি নিজের সন্তানকে বুকে জড়িয়ে শুধু একটা কথাই ভাবছিলাম, কেউ একজন আমাকে যতই ঘৃণা করুক, একটা নিষ্পাপ শিশুকে কিভাবে এতটা অপছন্দ করতে পারে। কিন্তু আমি তখনও জানতাম না এটা শুধু ঘৃণা না, তিনি আমার সন্তানকে নিয়ে আরও ভয়ঙ্কর কিছু ভাবছিলেন।